আমার ছেলে, আরে আমার ছেলে। আসছি রে, দাঁড়া, যাস না রে, সীমা পার করিস না, আসছি। নিজের ছেলে যে কালো গোলাপে বদলে যাচ্ছিল, তাকে সীমার ভেতরে টেনে আনলো আর বাঁচিয়ে নিল। এরই মধ্যে গ্রামের পাহাড়ের মুখ থেকে ঘন্টার আওয়াজ শুনে ওরা নিজের ছেলেকে নিয়ে গ্রামের ভেতরে চলে যায়। অর্ধেক মানুষ, অর্ধেক পাথরের রূপ নিয়ে কাঁধের মধ্যে এক গাদা ঘুমটি ঝুলিয়ে একটা বিচিত্র আকার সিঁড়ি দিয়ে নেমে গ্রামের দিকে এগোচ্ছে। রক্ষক কখনো প্রতিজ্ঞা ভাঙে না, ওনার প্রতিজ্ঞা এই গ্রামের আইন। বাণীপুর গ্রামের একটা বিচিত্র পরম্পরা আছে। গ্রামের মধ্যখানে রাখা রক্ষকের মূর্তি সেই গ্রামের রক্ষা করে, এটা গ্রামবাসীরা খুব মানে। যদি কেউ রক্ষকের মূর্তির পায়ে হাত রেখে কোনো প্রতিজ্ঞা নেয়, সেই প্রতিজ্ঞার রক্ষা রক্ষক মূর্তি করে। তাই সে গ্রামের লোকেরা যদি কাউকে ধার দিতে চায় কিংবা প্রতিজ্ঞার সাহায্য করার আছে, রক্ষকের মূর্তির সামনে প্রতিজ্ঞা করেই করে। বাণীপুর গ্রাম থেকে কিছু দূরে ডুমরিগঞ্জ নামের আরো একটা গ্রাম আছে। সেই গ্রামে মায়া নিজের 3টি বাচ্চার সাথে খুব গরিব পরিস্থিতিতে থাকে। মায়ার স্বামীর চিকিৎসার জন্য বাড়ি আর ক্ষেত খামার বেচে দিয়েছে, তাও তার প্রাণ বাঁচাতে পারেনি। স্বামীর মৃত্যুর পরে ধার দিয়ে থাকা লোকেরা মায়াকে খুবই অতিষ্ঠ করছে, যার জন্য সে খুবই দুঃখী। আমাদের ঋণ শোধ করার মতন তোমাদের কাছে তেমন কোনো সম্পত্তি নেই। আমার কথা শোনো, শুধু একটাই পথ যেটাতে ঋণ শোধ হবে আর তুমি এর থেকে ছাড়া পাবে। 3 জনের মধ্যে যদি একজন কষ্ট করে তাহলে সবাই সুখী থাকবে। আপনার আজ্ঞা মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। আমি আমার বড় মেয়েকে আপনার বলা কথা বলেই রাজি করাবো। আমাকে 10 দিনের সময় দিন। আপনার ঋণ ফেরত না দিয়ে আমি এই গ্রাম ছেড়ে যাব না। এরকম বলে মায়া সেই লোকটিকে পাঠিয়ে দেয়। ললিতা যে পুকুর থেকে জল নিয়ে আসলো, তাকে মায়া ঋণধারীর কথা বলে দিল। ললিতা, এমন নয় যে আমি তোমাকে ভালোবাসি না, তাই তোকে এই কাজের জন্য বলছি না। বোন আর ছোট ভাই আছে, তোর যদি ইচ্ছা হয় তাহলেই কাজে যাস। আরে আমি কখন বললাম আমি যাব না মা? ছোট ভাই আর বোনের জন্য কষ্ট করতে রাজি। তুমি চিন্তা করো না, কালকেই আমরা বাণীপুর যাব। এটা বলে ঋণ ব্যাপারী যা বলেছিল, মায়া আর রুক্মিণীর বাড়ি খুঁজতে খুঁজতে বাণীপুর যায়। ললিতাকে ওই বাড়ির গোলাম হিসেবে বিক্রি করে দেয়। কবে থেকে বাড়ির কাজ করার জন্য একটা গোলাম খুঁজতে বলছিলাম, কতদিন পরে পাওয়া গেল। তুমি যা টাকা চেয়েছো ওটা দিতে আমার কোনো আপত্তি নয়, কিন্তু রক্ষকের পা ধরে প্রতিজ্ঞা করতে হবে যে তোমার মেয়েকে গোলামের হিসেবে আমাকে বিক্রি করছো। যদি কখনো গোলামের কাছ থেকে মুক্তি করানোর আছে, আমার দেওয়া টাকাটাকে প্রত্যেক 3 বছরে 2 গুণ বাড়িয়ে ঋণ শোধ করতে হবে। ততক্ষণ তোমার মেয়েকে বন্ধনমুক্ত করব না। আমার আজ্ঞা ছাড়া যদি তোমার মেয়েকে বিয়ে করিয়েছো কিংবা সীমা পার করিয়েছো, রক্ষকের শ্রাপের শিকার হতে হবে। ততক্ষণ তোমার মেয়ে যদি মরতেও চায়, আমার আজ্ঞার দরকার হবে, বুঝছো? ঠিক আছে মালকিন, বুঝে গেছি। আপনার বলা মতো আপনার টাকা শোধ করেই আমার মেয়েকে ফেরত নিয়ে যাব। এটা বলে মা আর মেয়েকে রক্ষকের পায়ে প্রতিজ্ঞা করিয়ে রুক্মিণী মায়াকে মেয়ের বদলে টাকা দিয়ে বিদায় করে দিল। স্বামী যখন বেঁচে ছিল মায়া মাথা উঁচু করে থাকতো, কিন্তু এখন মেয়েকে কারোর বাড়িতে বন্ধক হিসেবে রেখে যেতে খুবই দুঃখ হচ্ছিল। কিন্তু আর কোনো উপায় ছিল না। ললিতাকে ছেড়েও একলাই বেরিয়ে পড়ল। কিন্তু মায়ার সে সময় পুরোপুরি আন্দাজ ছিল না যে সে রক্ষকের প্রতিজ্ঞা খেয়েছে। রক্ষককে প্রতিজ্ঞা দেওয়ার মানে হচ্ছে প্রাণ চলে যাক, কিন্তু প্রতিজ্ঞা পুরো করতে হবে। প্রতিজ্ঞা ভাঙলে জীবন চলে যাবে। মায়া নিজের গ্রামে গেল আর সব ঋণ শোধ করে দিল। 2 বাচ্চাকে পড়াশোনা করানোর জন্য কিছু টাকা দিয়ে মামার গ্রামে পাঠিয়ে দিল, আর নিজে ওই গ্রামের খেতে মজদুরি করে ললিতাকে ফিরিয়ে আনার জন্য টাকা জমাতে শুরু করলো। ওইদিকে রুক্মিণী ললিতাকে কাজ করার মানুষ না, মেশিন হিসেবে ভাবে। পেট ভরার মতন খাবারও দিত না, অনেক কাজ করায়। কুকুরদের থেকেও বেশি খারাপ ব্যবহার করে, সব সময় গালাগাল করতে থাকে।
তাও ললিতা নিজের দুঃখ চেপে রেখে রুক্মিণীর সব কাজ করতে থাকে। হতভাগা, তোকে কতবার বলতে হবে সন্ধেবেলায় বাইরে কিছু ছাড়বি না? আরে দেখিনি মালকিন, অন্ধকার হয়ে গেছে, সব বন্ধ করে দিচ্ছি। মুরগি আর মোষগুলোকে ঘরে রেখে সব বন্ধ করে দিচ্ছি। অন্ধকার হয়ে গেছে কিনা জিজ্ঞেস করছিস? ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছিস না? কানে কালা হয়েছিস? তাড়াতাড়ি দরজা বন্ধ করে আলো নিভিয়ে দে। রুক্মিণীর ছেলে অর্জুন শহর থেকে পড়াশোনা পুরো করে বাড়ি ফেরত এসেছে। বাড়ি আর চাষবাসের সব কাজ অর্জুনই দেখছে। একদিন ললিতার গ্রাম থেকে খবর এলো মায়া অসুখ করে বিছানায় পড়েছে আর একলা মৃত্যুর সাথে লড়ছে। তাও রুক্মিণী ললিতাকে মায়ের শেষবারের মতন মুখ দেখতেও আজ্ঞা দিল না। সেই রাত কোনোভাবে মাকে শেষবারের মতন দেখার জন্য সবার ঘুমিয়ে পড়ার পরে ললিতা একলা পায়ে হেঁটে যাচ্ছিল। গাছে বদলে যেতে থাকা ললিতাকে অর্জুন দৌড়ে গিয়ে সীমার ভেতরে টেনে আনে আর বাঁচিয়ে নেয়। গ্রামের সীমার ভেতরে আসার সাথে সাথে ললিতা আবার যেই কে সেই হয়ে যায়। মাকে মনে করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। অর্জুন ওকে সান্ত্বনা দিয়ে বলছিল, তোমাকে ঘর থেকে বাইরে বের হতে আমি ছাদ থেকে দেখেছিলাম, তাই বেঁচে গেলে, না হলে মারা যেতে। যেদিন থেকে এসেছি সেই দিন থেকে দেখছি তুমি খুব ভালো। তুমি মনে হয় আমাদের গ্রাম কিংবা গ্রামের রক্ষকের ব্যাপারে আর তাকে দিয়ে থাকা কথার ব্যাপারে মনে হয় জানো না। জানলে তুমি এই দুঃসাহসী কাজ করতে না। আমি এই গ্রামের বিষয় বা যে রক্ষকের কথা বলছেন ওর বিষয়ে কিছুই জানি না। মা মৃত্যুর সাথে লড়ছে, মাকে দেখতে চাই। এমন করার জন্য তো আমার মাকে তো রক্ষকের কাছে দিব্যি দিতে হবে যে আমি তোকে গোলামির থেকে মুক্তি দিলাম আর তুই ছাড়া পেলি। তখনই তুমি এই সীমাটা পার করতে পারবে। যতক্ষণ সেই দিব্যি আছে তুমি এটা পার করতে পারবে না। ভুল করে যদি পার করলে তাহলে কালো গোলাপের গাছ হয়ে তুমি মারা যাবে। বিশ্বাস না হলে তুমি এই সীমাতে দেখো। অর্জুন আশেপাশে শুকনো ভয়ানক কালো গোলাপের গাছ দেখায়। তাহলে আমাকে কেন বাঁচালে? এর থেকে তো মরাই ঠিক ছিল। ভুল ললিতা, মানুষকে বেঁচে থেকে কিছু অর্জন করা উচিত। দুর্বল লোকেরাই মৃত্যুকে মেনে নেয়। এইসব বুদ্ধিযুক্ত কথা বলে অর্জুন ললিতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। মাকে না জানিয়ে অর্জুন ললিতাকে কখনো কখনো মিষ্টি আর ফল এনে দিত। শহর থেকে আসার সময় ললিতার জন্য চুড়ি, টিপের প্যাকেটের মতন জিনিসপত্র এনে দিত। এইভাবে অর্জুন আর ললিতার বন্ধুত্ব প্রেমে বদলালো। কিছুদিন পরে ডুমরিগঞ্জ থেকে আসা একটা চাকরের সূত্রে অর্জুন জানতে পারে ললিতার মা মারা গেছে। কিন্তু ললিতাকে এই কথাটা জানানোর শক্তি ছিল না। এই কথাটা নিজের মনেই চেপে রাখল। ওইদিকে ললিতা আর তার ছেলের উপরে নজর রেখে থাকা রুক্মিণী ওদের ভালোবাসার কথা জেনে ফেলল। তক্ষুনি সে ছেলের জন্য অন্য সম্বন্ধ খোঁজা শুরু করে দিল। মা, আমি এখন বিয়ে করতে চাই না। আমার জন্য তুমি সম্বন্ধ খুঁজো না। আমি জানি বিয়ের জন্য কেন বারণ করছো। আমি বুঝতে পেরে গেছি যে তুমি ললিতাকে ভালোবাসো। আমার বেঁচে থাকতে তোমার ওর সাথে বিয়ে করি একটা দাসীকে বাড়ির বউ বানাতে পারবো না। ও সবসময় এই বাড়ির চাকরা নিয়েই থাকবে। অর্জুন অনেক করে বোঝানোর পরেও যখন রুক্মিণী কোনোভাবেই বিয়ের জন্য তৈরি হয় না, অন্য কোনো রাস্তা না পেয়ে মাকে না জানিয়ে বিয়ে করার জন্য মন্দির গিয়ে পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করে, বাবা, তোমার তো জমিদারের বংশ। তোমার মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করানোর ক্ষমতা কারোর মধ্যে নেই। তোমার মাকে না জানিয়ে এই গ্রামে বিয়ে করা অসম্ভব বাবা।
তারপরে সেই মেয়েটাকে রক্ষককে কথা দিয়ে তোমার মা গোলাম করেছে। এই গ্রামে কেউ তোমার বিয়ে করাবে না। পণ্ডিত মশাই যখন মানা করে দেন, অর্জুন মন খারাপ করে একলা বাড়ির দিকে ফিরে গেল। হ্যাঁ, দিব্যি দিয়ে থাকা ললিতার মা তো মারা গেছে, তার মানে সেই দিব্যিটাও আর এখন নেই। তাহলে ললিতাকে এই গ্রামের সীমা পার করাতে পারবো আমি। এরকম ভেবে তক্ষুনি বাড়ি যায়। ও দেখলো যে ওর মা রুক্মিণী প্রধানের বাড়িতে বউয়ের সাধের জন্য তাদের বাড়ি গেছে। এই সুযোগটা নিয়ে ললিতাকে নিয়ে গ্রাম ছাড়ার জন্যে হুড়ুহুড়ি করে সীমানার দিকে এগিয়ে যায়। কেন জানি না আমার ভয় করছে, এই কথা মালকিন জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। আমার মা এইসব অনেক আগেই জানতে পেরে গেছে। সে মামার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য লেগে পড়েছে। এইটা ভুল জেনেও কোনো আর উপায় না থাকার কারণে তোমার সঙ্গে আমাকে লুকিয়ে বিয়ে করতেই হবে। কিন্তু সীমানা পার করা তো ভয়ানক। বিপজ্জনক আছে, কিন্তু এখন না। বিয়ের পরে আমি তোমাকে একটা কথা বলবো, সাহস করে তুমি আমার পেছনে এসো। এ কি, কথা দিয়ে থাকা তোমার মায়ের মৃত্যুর পরেও রক্ষক কি সেই দিব্যিতে বেঁধে রয়েছে? অর্জুনের মুখ থেকে নিজের মায়ের মরার কথা শোনার সাথে সাথে গাছে পরিণত হওয়া ললিতার চোখ থেকে জল বেরোতে শুরু করে। এক পলকে দেরি না করে অর্জুন সীমানার ভিতরে তাকে টেনে আনে। গ্রামের ভিতরে আসার সাথে সাথে ললিতা আবার থেকে সাধারণ মহিলা হয়ে যায়। মায়ের মৃত্যুর খবর শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। এই কথাটা এতদিন ধরে জেনে থেকেও অর্জুনকে জানায়নি। রুক্মিণীর চোখে আড়াল করে ওর ঘরের ভিতরে চলে যায়। অর্জুন নিশ্চিত করল যে কোনোভাবে ললিতাকে ওই রক্ষকের প্রতিজ্ঞা থেকে মুক্ত করাবে, তার সাথে বিয়ে করবে। এর সমাধানটা খোঁজার জন্য কাউকে না জানিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। ছেলে ললিতার প্রেমে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে এই রাগে রুক্মিণী ললিতাকে অনেক কাজ দিয়ে কষ্ট দিতে থাকে। আমাদের পূর্বপুরুষ অনেক আগে গ্রামের বাইরে যে বন্ধা জমিনটা আছে সেখানে তুমি একলা চাষবাস করবে, ওইখানে একটা ঝুপড়িতে থাকবি। এই বাড়িতে ঠিক সময় খাবার খেয়ে বিছানায় শুয়ে অনেক সুখ ভুগেছ, আজ থেকে এই ভাঙা ঝুপড়িতে থাকতে হবে। এটা বলে চাকর রতনকে ডেকে আজ্ঞা দিল, রাতান একে নিয়ে গিয়ে ওই বন্ধা জমিনে ঝুপড়িতে রেখে আয়, আজ থেকে ওখানেই থাকবে। আজ্ঞে মালকিন। রতন ললিতাকে পাথর আর কাকড়ের ভরা জমিনে নিয়ে গেল। পুরনো শুকনো জমিন, চারিদিকে পাথর দিয়ে ঢাকা একটা ভয়ানক এলাকা। সাবধানে মা, এই জায়গাতে কেউ আসতে পছন্দ করে না। শ্রমিকরা এখানে কাজ করতে ভয় পায়। চাষে কাজ করতে ভয় কি? অনেক বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন কিছু শ্রমিকরা দুপুরবেলা খেতে যায় আর এখনো অবধি ফেরেনি। আসলে ওদের সঙ্গে কি হলো কেউ জানে না। যাই হোক, সাবধানে থাকবে মা। রতনে যাবার পরে ললিতা রোজ ওই বন্ধ জমিনে কাজ করত। ওখানে যা কন্দমূল ফল খেয়ে কোনো মতে জীবনযাপন করছিল। এমনভাবেই একদিন কড়া রোদে চাষের মধ্যেখানে একটা বড় কুয়োতে একটা বড় পাথর ভাগার সময় পাথরের মাঝে কিছু একটা চকচক করতে দেখলো। খুঁড়ে দেখলো যে একটা বড় পিতলের হাঁড়ি। ভয় পেতে পেতে সেটাকে ছুঁলো। ওর ছোঁয়ার সাথে সাথে হাঁড়ির ভিতর থেকে একটা আজব কান্নার আওয়াজ পেল। আমাকে বন্ধন থেকে মুক্ত করার জন্যে সবসময় তোমার ঋণী থাকবো, তার বদলে যা চাই চাও। আমাকে কিছু করো না, আমি চলে যাচ্ছি। আমি তোমাকে কিচ্ছু করব না। যেদিন কোনো পবিত্র আর সত্য মনের লোক এই হাঁড়িকে ছুতো সেদিন আমার মুক্তি পাওয়ার ছিল। মনে যাদের প্রতারণার আর খারাপ চিন্তা রাখে, যদি আমার এই হাঁড়িটাকে ছুতো তাহলে তারা ভস্ম হয়ে যেত, ওদের আত্মাই হাঁড়িতে কয়েদি হয়ে যেত। তুমি ভালো তাই আমি মুক্তি পেলাম, তার বদলে যা চাই দেব, চাও। তাহলে তোমার মতন আমিও মুক্তি চাই। আমার মা যে ঋণটা নিয়েছিল সেটা যদি চলে যায় আমি তাহলে মুক্তি পেয়ে যাব। ললিতার মার ঋণের বদলে মালিনীর আত্মা অনেকগুলো সোনা দিল। ওই সোনার একটা পুটলি বানিয়ে ললিতা বাড়ি গেল আর রুক্মিণীর সামনে রেখে দিল। মালকিন, আমার মার ঋণের বদলে 10 গুণ বেশি সোনা এনেছি।
এটা নিয়ে বন্ধন থেকে মুক্ত করে দাও, আমি নিজের গ্রাম ফেরত চলে যাব। ললিতার এত করে বলার সত্ত্বেও রুক্মিণী সোনাগুলো স্বীকার করলো না, গোলামের বন্ধন থেকে মুক্ত করলো না। এত টাকা যেটা আমার কাছেও নেই, এমন সোনা যেটা আমি দেখিও নি, তুই আমার জন্য সবসময় গোলাম থাকবি। যেই কাজটা বলেছি সেটা কর, তোর টাকা সোনা আমার চাই না, নিয়ে যা। রুক্মিণী এত কঠোরভাবে বলার পর ললিতা সোনার পোটলাটা নিয়ে দুঃখ করে ফেরত চলে গেল। যদি একে বন্ধন থেকে মুক্ত করে দিই, কোনো না কোনো ভাবে আমার ছেলের সাথে বিয়ে করে নেবে আর আমার বাড়ির বউ হয়ে যাবে। একটা চাকরানির আমার বাড়ির বউ হওয়া আমি বেঁচে থাকতে হতে দেব না। কিন্তু হঠাৎ করে এত সোনা পেল কোথা থেকে? কোথায় ঋণ মুক্ত করার জন্য আমার ছেলেই একে এত সোনা দিয়েছে। এরকম ভাবতে ভাবতে রুক্মিণী রতনের বউ যমুনাকে ললিতার উপরে নজর রাখতে বলল। ঠিক আছে মালকিন, আমি এর উপরে নজর রাখবো। ওইদিকে অর্জুন অনেকগুলো গ্রাম ঘোরার পরে শেষমেশ মন্ত্রজানা কাকির কথা শুনে তার বাড়ি যায়। সব ঝামেলা তাকে শোনায়। মন্ত্রজানা কাকি নিজের শিষ্য লোকি আর ভূমিকে নিয়ে অর্জুনের সাথে বাণীপুরে পৌঁছে যায়। এইটা জেনে যে ললিতা গ্রামের বাইরে বাজর জমিতে থাকছে, অর্জুন মন্ত্রজানা কাকিকে ওইখানে নিয়ে যায়। ললিতা সব কথায় কাকিকে জানায়। এই হাড়িতে যে কেউ আছো, এক্ষুনি বাড়ি এসো। মন্ত্রজানা কাকির চিৎকার শুনে ওই পিতলের হাড়ির ভেতর থেকে মালিনীর আত্মা বাইরে আসে। আমি কারোর খারাপ করতে চাই না, নিজের স্বামীকে পেয়েই এখান থেকে চলে যাব। তুমি আসলে কে? এই গ্রামে রাতে মূর্তি হিসেবে ঘুরতে থাকা কে? সে আমার স্বামী কিরণ। অনেক বছর আগে এই গ্রামের জমিদার এই ক্ষেতে লুকোনো গুপ্তধনের কথা জানতে পারে, কিন্তু সেই গুপ্তধন রক্ষা করছিল পিশাচ শক্তি অশ্রুঘ্ন। তাই তাকে হারানোর জন্য জমিদারের চাই আরো শক্তিশালী কাউকে। তাই তিনি গন্ধর্ব মানে আমার স্বামীকে পাওয়ার জন্য কালো জাদু করে। কিরণ নামের গন্ধর্ব, নিজের কথার দাম আর একটা সত্যি গন্ধর্ব, ওর থেকে দিব্যি নেওয়া হোক। আর আমাদের গুপ্তধনকে রক্ষা করে থাকা সেই খারাপ শক্তি অশ্রুধনের সংহার করতে বলা হবে। সে যে কালো গোলাপের তান্ত্রিক অনুষ্ঠান করেছিল, সেটাতে আমার স্বামী কিরণ আকর্ষিত হয় আর তাদের বলা অনুসারে সেই খাজানার রক্ষক যে প্রেত শক্তি তার নাশ করার প্রতিজ্ঞা করে দিল। একবার প্রতিজ্ঞা করে নিল, সেটাতে বেঁধে যাওয়া আমাদের গন্ধর্ব জাতির স্বভাব। তুমি আমার শেষ করতে পারবে না। যদি আমাকে রাস্তা থেকে সরাতে হয়, আজই জন্মে থাকা বাচ্চার বলি দাও, আমি নিজেই তাহলে এই খাজানাকে ছেড়ে চলে যাব। এমন বলে হাঁড়িতে চলে গেল। অশ্রুঘনের বলার মতে ওরা সত্যি করে সেই গ্রামেই জন্মে থাকা সেদিনের বাচ্চাকে মার থেকে আলাদা করে জবরদস্তি বলি দেওয়ার জন্যে নিয়ে গেল। আমি সবকিছু অদৃশ্য রূপে দেখছিলাম, যে কোনো ভাবে একে থামাতে চাইছিলাম। তাই জেনে বুঝে ওই শ্রাপিত পিতলের হাঁড়ি কে ছুঁয়ে নিলাম। রক্ষক প্রেতের থাকতে যে হাঁড়িটাকে ছোবে, আত্মা হয়ে তার মধ্যে কয়েদি হয়ে যাবে। এইভাবে আমি ওই হাঁড়িতে কয়েদি হয়ে গেলাম। হাঁড়িতে থাকা অশ্রুগণ আমাকে জানালো যে খাজানা যে লুকিয়েছিল তাকে 200 বছর পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছিল, আর 36 বছরে 200 সাল পুরো হওয়ার পরে ও নিজেই খাজানাকে ছেড়ে চলে যাবে। আমি এই কথাটা বলার পরেও ও শুনলো না। বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমি নিজেকে বলি দিয়ে দিলাম আর এই হাঁড়িতে কয়েদি হয়ে গেলাম। আমার থেকে লড়াই করা ওই অর্ধাঙ্গিনীর বউ হাড়িতে কয়েদি হয়ে গেল, যেটা আমি পাহারা দিতাম।
এবার এই গন্ধর্বের কথা আমি শুনবো না। ওর দেওয়া বলি আমি স্বীকার করব না। চলে যাও এখান থেকে। যে প্রতিজ্ঞা করেছিল সেটা পুরো না হওয়ার কারণে আমার স্বামী শাপ পেল, পাথরের মূর্তি হয়ে গেল। যত বছরই হোক আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। টাকার জন্য এই গ্রামের লোকেদের, প্রাণের কথা না চিন্তা করা লোকেদের সংহার করো, গ্রামে রক্ষা করো। আমি দিব্যি দিচ্ছি, এই গ্রামের 1000 বছর অবধি রক্ষা করব। তোমার মতো নিঃস্বার্থ প্রেমীর অপেক্ষা করব আমি, যে এই হাঁড়িটাকে ছবে তুমি মুক্তি পেয়ে যাবে। আমাদের কথা না শুনতে পারা গ্রামের জমিদার আর লোকেরা আমার পাথর হয়ে যাওয়া স্বামীকে খারাপ কথা বলে ওখান থেকে চলে যায়। এইভাবে আমার স্বামী পাথর হয়ে এই গ্রামের সবসময় রক্ষা করতে থাকলো। অন্ধকার হওয়ার সাথে সাথে ও আধা গন্ধর্ব রূপ পেত। সেই রূপে ও ওই খারাপ লোকেদের অনেক বছর আগেই মেরে ফেলেছে। প্রতিজ্ঞার বদ্ধ গন্ধর্ব জাতির হওয়ার কারণে এই রহস্যটা না জানা গ্রামের লোকেরা আমার স্বামীকে ভগবান করে দিল, গ্রামের রক্ষা করে থাকা দেবতা হিসেবে পূজ্য করে। সেই গুপ্ত খাজানা, এই প্রেত শক্তি কতদিন আর পাহারা দেবে? আরো 6টা বছর এই প্রেত শক্তি ওই খাজানার পাহারা করবে। আমার স্বামী সেদিনই বলেছিল, যেদিন কোনো সত্য মনের প্রেমিকা এই হাঁড়িটাকে ছোবে আমার আত্মা এর থেকে মুক্তি পাবে। সেরমই ভালো মানুষ আর মহান প্রেমিকা যেই লালিতা এই হাঁড়িটাকে ছুলো, আমি মুক্তি পেয়ে গেলাম। কিন্তু এই হাড়ির বন্ধনের কথা যারা না জানে, ধনের জন্য লোভী আর দুষ্ট লোক যে এই গুপ্ত খাজানাটাকে ছোবে, ওদের আত্মা এখানে কয়েদি হয়ে যাবে। এরমভাবে কয়েদি হয়ে থাকা অনেক লোক এখানে আছে। তোমার মুক্তি পাওয়ার পরে তুমি তোমার স্বামীর সঙ্গে দেখা পেলে? না কাকি, আমার স্বামী যে জমিদারকে মেরেছিল তার ছেলে আর তান্ত্রিক 3 জনে আত্মা হয়ে আমাকে আমার স্বামীর সাথে দেখা করতে দিচ্ছে না। এই চাষের জমি থেকে বাইরে বেরোনোর জন্য থামাচ্ছে। আমি বাইরে এসে গেছি এই কথাটা যাতে আমার স্বামী জানতে না পারে, তাই তাদের শক্তি দিয়ে এই ক্ষেতের চারিদিকে কবচ বানিয়ে ঘুরছে। আত্মারূপে থাকার জন্য আমার গন্ধর্ব শক্তি নেই, তাদের থেকে তাই বাঁচতে পারছি না, আর নিজের স্বামীর অপেক্ষা করছি। এটা শোনার সাথে সাথে লোকই, মন্ত্রজানা কাকি আর ভূমি ক্ষেতের চারিদিকে যায় আর শক্তি কবচকে ভাঙচুর করে দেয়। ওদেরকে ভস্ম করার পরে মালিনীর আত্মা পাহাড়িতে থাকা কিরণের শিলাতে পৌঁছায়, কিন্তু কিরণ এখনো তার গন্ধর্ব রূপ ফেরত পেয়েছিল না। মালিনীর আত্মা উড়ে মন্ত্রজানা কাকির কাছে আসে। আমার স্বামী গন্ধর্ব রূপ পায়নি, যতক্ষণ ওর প্রতিজ্ঞা পূরণ না করছে ততক্ষণ ওর আসল রূপও পাবে না। তখন মালিনী মন্ত্রজানা কাকির কানে বলে দেয় যে তাকে কি করতে হবে। মন্ত্রজানা কাকি মালিনীকে ওই কথাটা বোঝায় আর পাঠায়। মন্ত্রজানা কাকি যেমন বলেছিল, ললিতা সোনার একটা বড় পুটলি নিয়ে গিয়ে রুক্মিণীর সামনে ফেলে দেয়। মালকিন, আপনি চাইলে আমি এরকম আরো 4টে পুটলি দিতে পারি। দয়া করে আমাকে গোলামের থেকে মুক্তি দিন। আমার গ্রাম চলে যাব, নিজের ছোট ভাই বোনের সাথে আরাম করে থাকবো। এত সোনা থাকতে আপনার বাড়ির বউ আমি কেন হতে চাইব? সত্যি? ঠিক আছে, আগে বল সোনাটা কোথায়? আমি সবটা সোনা নেওয়ার পরেই তোকে গোলামির থেকে মুক্তি দেব। ঠিক আছে, আপনি যে খেতে আমাকে কাজ করার জন্য পাঠিয়েছিলেন, ওর মধ্যখানে একটা কুঁয়োতে ঝোপঝাড়ের মধ্যে একটা বড় পিতলের হাঁড়ি আছে, তার মধ্যে অনেক খাজানা আছে। টাকার মোহে রুক্মিণী আর এদিক ওদিক দেখলো না, সোজা চাষের জমিতে পৌঁছে যায়। ললিতার বলার জায়গায় পিতলের হাঁড়িটাকে ছুঁয়ে নেয়। ছোঁয়ার সাথে সাথে গুপ্ত খাজানার শ্রাপের শিকার হয়ে যায়, সারা শরীর ভস্ম হয়ে যায় আর আত্মা হাড়িতে কয়েদি হয়ে যায়। এরকম হওয়ার সাথে সাথে পাহাড়ে যে মূর্তিটা ছিল গন্ধর্বে বদলে যায়। সেই জমিদার বংশের রুক্মিণী যেই সম্পত্তির লোভ দেখালো, আমার কথা দিয়ে থাকা পূর্ণ হলো আর আমি রূপটা পেয়ে গেলাম। আমাদের সাহায্য করার জন্যে আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনার সাহায্যের দরকার পড়লে নিশ্চয়ই ডাকবেন, আমরা আসবো। এরকম বলে ওরা দুজনে গান্ধর্ব রূপে গ্রামকে ছেড়ে উড়ে চলে যায়। মালকিনের মরাতে ললিতা এখন গোলামির থেকে মুক্ত হয়ে গিয়েছিল। অর্জুনের সাথে সীমা পার করার সাথে সাথে বাইরে থাকা কালো গোলাপের সব গাছ চোখের সামনে ছাই হয়ে যায়। মন্ত্রজানা কাকির আশীর্বাদে অর্জুন আর ললিতা বিয়ে করে ফেলে আর এক হয়ে যায়।
দুর্বুদ্ধি আর লোভী রুক্মিণীর আত্মা ওই পেতলের হাঁড়িতে কয়েদি হয়ে যায়। প্রতিজ্ঞাতে ভগবানকেও প্রশ্ন করার শক্তি হয়। লোভ মানুষকে গোলাম বানিয়ে দেয়, ভালোবাসায় সবকিছু সম্ভব। শ্রাপকে বরদানে বদলাতে পারে।